ভোটে অনিয়মের মামলায় গ্রেপ্তার সাবেক সিইসি হাবিবুল আওয়াল। নুরুল হুদার পরিণতি দৃষ্টান্ত, মন্তব্য বিশ্লেষকদের। এনসিসির প্রস্তাব থেকে সরে এসেছে ঐকমত্য কমিশন। কিছু বিষয়ে ছাড় দেওয়ার আহ্বান আলী রিয়াজের। জীবন রক্ষায় বাঁচাতে হবে পরিবেশ, দায়িত্ব সরকারকে দিয়ে নির্ভর থাকা নয়, মন্তব্য প্রধান উপদেষ্টার। পিলখানা হত্যাকাণ্ড দীর্ঘ ষড়যন্ত্রের ফল, সংশ্লিষ্টতা ছিল রাজনৈতিক নেতাদের, দাবি তদন্ত কমিশনের। হামলায় পুরোপুরি ধ্বংস করা যায়নি ইরানের পরমাণু স্থাপনা, পেন্টাগনের প্রতিবেদন, নাকচ ট্রাম্পের। নির্বাচনে অনিয়মের মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে। দুপুর 2টার দিকে রাজধানীর মগবাজারে গ্রেপ্তার হন তিনি। পরে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। 2024 সালের 7 জানুয়ারি বিএনপি ও সমমনাদের বর্জনে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। অংশগ্রহণমূলক ভোট দেখাতে জাতীয় পার্টির জন্য আসন ছেড়ে দেয় আওয়ামী লীগ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় ক্ষমতাসীন দলের প্রার্থীদের সঙ্গে দলের বিদ্রোহীদের। সে সময় সিইসি ছিলেন কাজী হাবিবুল আওয়াল। অন্য 4 নির্বাচন কমিশনার ছিলেন মোহাম্মদ আলমগীর, আনিসুর রহমান, রাশিদা সুলতানা ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। যে সাংবিধানিক পথে থেকে সংবিধান লঙ্ঘন করে এবং আচরণবিধি লঙ্ঘন করে যে ভোটার যারা নির্বাচনে জয়ী হয়েছে মর্মে গেজেট প্রকাশ করা, এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়। যে মামলার সে 20 নম্বর আসামি। আজ দুপুর 1টার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে আরো খবর জানাতে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন হিরণ খান। হিরণ, এই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া কি এবং তাকে কখন আদালতে নেওয়া হতে পারে? তমাল, আপনি জানেন যে 22 জুন যে মামলাটি হয়েছে রাজধানীর শেরেবাংলা থানায়, সেই মামলাটিতে মূলত বলা হয়েছিল, বিএনপির পক্ষ থেকে যে মামলাটি করা হয়েছে সেই মামলায় বলা হয়েছিল বিগত সরকারের আমলে যে 3টি নির্বাচন, সেই 3টি নির্বাচনে জালিয়াতি এবং একটি দলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোট কারচুপির সহযোগিতা সহ নানা বেশ কয়েকটি অভিযোগ কিন্তু এই মামলায় উল্লেখ করা হয়েছিল। এবং এই মামলায় মোট 24 জন আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক তিনজন ইসি, তাদের বিরুদ্ধেও কিন্তু আসলে এই মামলায় তাদের নাম উঠে এসেছে এবং সেই মামলায় 20তম আসামি তিনি। অর্থাৎ এর আগে আমরা দেখেছি রবিবার দিন রাতে, যেদিন মামলাটি হয়েছে 22 জুন, সেদিন রাতে নুরুল হুদা তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে আজকে বুধবার, অর্থাৎ আজকে দুপুর 2টার সময় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। এবং আমরা এখন পর্যন্ত যত জানতে পেরেছি যে এই মামলায় যারা আসামিরা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা যে তথ্যগুলো রয়েছে সেই তথ্য কিন্তু আসলে গোয়েন্দা সদস্যরা তারা কিন্তু সংগ্রহ করছেন এবং যারা যারা আসামি তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, এমন ভাষ্য কিন্তু আমাদেরকে গোয়েন্দা প্রধান এখন ভারপ্রাপ্ত যিনি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এই মামলার সামনে যে প্রক্রিয়াটি, আজকে যে কাজী হাবিবুল আওয়াল যে গ্রেপ্তার হয়েছেন তাকে প্রথমে এখন ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং যেহেতু মামলাটি শেরেবাংলা থানার এবং শেরেবাংলা থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, যিনি আয়ও রয়েছেন এই মামলা যে তদন্তকারী কর্মকর্তা, তিনি আসবেন এবং তার হাতে তাকে হস্তান্তর করা হবে এবং পরবর্তীতে তিনি আগামীকাল কিংবা আজকে যতটুকু সম্ভব, যেটা বোঝা যাচ্ছে যে আগামীকালকে তাকে কোর্টে ওঠানো হবে এবং তারপরে কিন্তু আসলে কোর্টে ওঠানোর পরে কিন্তু আসলে কতদিন রিমান্ড চাবে সেই বিষয়ে কিন্তু আসলে নিশ্চিত হওয়া যাবে। তবে আপনি জানেন যে আগের যিনি রয়েছেন, যিনি সাবেক সিইসি নুরুল হুদা, তাকে 4 দিনের রিমান্ডে রয়েছেন, এখন তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। এখন বর্তমান পরিস্থিতি বলা যেতে পারে যে কাজী হাবিবুল আওয়াল, যিনি আজকে দুপুর 2টায় গ্রেপ্তার হয়েছেন, সাবেক সিইসি, তিনি এখন ডিবি কার্যালয়ে অবস্থান করছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, আপনাকে ধন্যবাদ। ডিএমপি মিডিয়া সেন্টারের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হিরণ খান। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব থেকে সরে এসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই তথ্য জানিয়েছে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, এর পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাব করা হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের 6ষ্ঠ দিনের আলোচনায় জুলাইয়ের মধ্যেই সনদ তৈরিতে সবার সহযোগিতা চান তিনি। আহ্বান জানান জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সংস্কার প্রশ্নে কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার।
আমি বারবার বলেছি যে আপনার সকলকে খানিকটা ছাড় দিতে হবে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকেও আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, আপনাদের সাথে আলোচনা করছি যে কোন কোন জায়গায় পরিবর্তন সংযোজনের মধ্য দিয়ে আমরা অভিষ্ট লক্ষ্য অর্থাৎ একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছতে পারব। আমার আস্থা এবং বিশ্বাস আছে যে আমরা পারব। ভবিষ্যতে অন্তত এই 5টি বিষয় সংবিধানে থাকতে হবে, এইরকম একটি ঐকমত্য তৈরি হবে। আমরা দেখতে চাই প্রধানমন্ত্রীর ক্ষমতাটা তিনি কার্যকরভাবে তিনি প্রয়োগ করবেন, কিন্তু এটা গণতান্ত্রিক রাজনৈতিক একটা জবাবদিহিমূলক ব্যবস্থার ভেতরে। অনেক সার্চ কমিটি না করে একটা সেন্ট্রাল বডির প্রস্তাবনা করা হয়েছে, যেগুলো এসব নিয়োগগুলোকে দেখবেন এবং ফাইনালাইজ করবেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক বা নির্বাচনকালীন সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াতে ইসলামী। সকালে রাজধানীর আগারগাঁওয়ে সিএসির সাথে বৈঠক করে দলটির 3 সদস্যের প্রতিনিধি দল জানান, বিগত 3টি কমিশনের মতো নয় এবারের নির্বাচন কমিশন, তাই ইসির পুনর্গঠন চান না তারা। এ সময় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের পাশাপাশি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান তারা। মঙ্গলবার দাঁড়িপাল্লা প্রতীক সহ জামায়াতের নিবন্ধন পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন। ন্যাশনাল ইলেকশন সামনে হবে, ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। এটা এবারের জন্য, ভবিষ্যতের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ফর্মে নিরপেক্ষ নির্দলীয় সরকার আসবে তার অধীনে করা। পাশাপাশি আপনার ন্যাশনাল ইলেকশনের পরিবেশটা যাতে এনশিওর হয়। সবার আগে জাতীয় নির্বাচন হতে হবে, এটা বিএনপির স্পষ্ট বক্তব্য। এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, বিডিআর হত্যা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল। এটি আওয়ামী লীগ নিজের ও তার প্রভুদের স্বার্থে করেছিল। দাবি জানান 5 আগস্টের পরে মবের মাধ্যমে মানুষ হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের। মানুষের প্রত্যাশা, মানুষ 16-17 বছর ধরে ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সুতরাং সর্বাগ্রে জাতীয় নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয়। বিএনপি শুরু থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে প্রাণপণ চেষ্টা করে আমরা আমাদের আহত এবং নিহত পরিবারের পাশে থেকেছি এবং এখনো থাকার চেষ্টা করছি। জীবন বাঁচাতে পরিবেশ বান্ধব উন্নয়নে অগ্রাধিকার দিতে হবে, কেননা যুদ্ধ বিগ্রহ এবং পরিবেশ বিপর্যয় নতুন নতুন চ্যালেঞ্জের মুখে ফেলছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একথা বলেছেন। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও জাতীয় বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, পরিবেশের দায়িত্ব শুধু সরকারের উপর তুলে দিয়ে নির্ভর থাকা যাবে না। অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন ও দূষণে পরিবেশের বিপর্যয়ে উদ্বিগ্ন পুরো বিশ্ব। বিরূপ প্রভাবের শিকার বাংলাদেশও। প্লাস্টিকের বোতল পুরোপুরি ধ্বংস হতে সময় লাগতে পারে 1000 বছর। এ বাস্তবতায় বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও জাতীয় বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যুদ্ধ বিগ্রহ বিশ্বব্যাপী চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রকৃতির সাথে তাল না মিলিয়ে উল্টো দিকে চলছে মানুষ। এটা প্রকৃতির দোষ না, এটা আমাদের দোষ। আমরা মানুষ যারা এখানে বসবাস করি, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। প্রধান উপদেষ্টা আরো বলেন, জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে, অগ্রাধিকার দিতে হবে পরিবেশ বান্ধব উন্নয়নে। নিজের মধ্যে এমন সংকল্প করতে হবে যে আজ থেকে আমি আমার দৈনন্দিন জীবনে কার্বন নিঃসরণ শূন্যতে নিয়ে আসব। আমরা যদি পরিবেশ ও জলবায়ু বিপর্যয়কে বাড়াতে না চাই, অবশ্যই আমাদের পরিবেশ বান্ধব উন্নয়নে নজর দিতে হবে। নদী ধ্বংস করে, বন জঙ্গল উজাড় করে, জীববৈচিত্র্য ধ্বংস করে যা হয় সেটা অন্য যাই কিছু হোক, অবশ্যই এটা উন্নয়ন নয়।
উন্নয়ন সম্বন্ধে আমাদের ধারণা সম্পূর্ণ পাল্টে দিতে হবে। আর পরিবেশের দায়িত্ব শুধু সরকারের উপর তুলে দিয়ে জনগণ নির্ভর থাকতে পারে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। পরিবেশের দায়িত্ব সরকারের উপরে তুলে দিয়ে নাগরিকরা পায়ের উপর পা তুলে নিজেদেরকে নির্ভর মনে করলে তবে পরিবেশের আর রক্ষা নাই। পরিবেশের প্রথম সবক হচ্ছে আমার পরিবেশ আমাকে রক্ষা করতে হবে, আর কেউ এসে রক্ষা করে দিয়ে যাবে না। অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক, বৃক্ষরোপণ পদক এবং বন্যপ্রাণী সংরক্ষণ পদক বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। শুধু মাদক পাচারকারীদের নয়, গডফাদারদেরও ধরতে হবে, এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় ব্রিফিংয়ে তিনি বলেন, যেভাবেই হোক সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। এর সাথে বাহিনীর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই মাদক শক্তি নিরাময় কেন্দ্র করে সমস্যা সমাধান করা যাবে না। মাদক যেন বাহির থেকে ঢুকতে না পারে এবং যারা ঢুকার সাহায্য করে তাদেরও সংবাদ যদি আমাদের দেন আমাদের জন্য ভালো। এটা যদি আমাদের বাহিনীর লোকও যদি ইনভলভ থাকে আপনারা অবশ্যই দিবেন, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন কিছু রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সংশ্লিষ্টতা পেয়েছে স্বাধীন তদন্ত কমিশন। এছাড়া শেখ হাসিনা, শেখ ফজলেনুর তাপস, শেখ সেলিম সহ রাজনৈতিক নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। কমিশন জানিয়েছে, এরই মধ্যে আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানকের লিখিত জবানবন্দি ইমেইলে নেওয়া হয়েছে। দেশের ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড 2009 সাল 25 ফেব্রুয়ারি সকালে কলঙ্কজনক ঘটনার সাক্ষী হয় দেশ। বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 জন সেনা কর্মকর্তাকে। প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে তৎকালীন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সংবাদ সম্মেলনে জানানো হয়, আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতায় ভয়াবহ রূপ নেয় পিলখানা হত্যাকাণ্ড। সময় মতো সামরিক ব্যবস্থা নিলে এই অবস্থা হতো না বলে জানান কমিশন প্রধান। বিভিন্ন সাক্ষ্য হতে প্রতীয়মান হয় যে রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে অযথা কালক্ষেপণ করায় এবং সশস্ত্র বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় থাকার কারণে বিদ্রোহীরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড অন্যান্য অপরাধ সংগঠন করতে সমর্থ হয়েছে। তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যে প্রতীয়মান। কমিশন প্রধান আরও জানান, এই হত্যাকাণ্ডে তৎকালীন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কিছু ব্যক্তির সংশ্লিষ্টতা মিলেছে। এরই মধ্যে শেখ হাসিনা, মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক, শেখ ফজলেনুর তাপস, শেখ সেলিম সহ 14 জনকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। যে তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে। 1, 2 নম্বর হলো যে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যাপকভাবে বিডিআরে নেওয়া হয়েছে 35%-এর মতো, এরকমও কথা বলা হয়েছে, কিন্তু পরে সেগুলো দেখা গেছে 12%-এর বেশি নয়। এই ধরনের বিষয়গুলোকে সেখানে নিয়ে এসে এই তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা হয়েছে। চাল ডালের বিষয়, যেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করে তদন্ত এবং বিদেশি ষড়যন্ত্রের বিষয়টাকে উপেক্ষা করার চেষ্টা করা হয়েছে। এখনও 50 জনের সাক্ষ্য গ্রহণ এবং কিছু বিদেশি ও সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ বাকি থাকায় আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বৃদ্ধির অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে স্বাধীন কমিশন। একজন হলেন মির্জা আজম আর একজন হলো নানক। এই 2 জন তাদের লিখিত বক্তব্য আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা পর্যালোচনা করেছি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। অব্যাহত সমালোচনার মুখে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আদালত অবমাননা মামলার আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিলেন ট্রাইব্যুনাল। সকালে এসে তিনি এ মামলায় শুনানি করতে চাইলেও ট্রাইব্যুনাল তার কাছে জানতে চান তিনি ফেসবুকে বিতর্কিত পোস্ট দিয়েছিলেন কিনা। আমিনুল গনি স্বীকার করলে পাল্টে যায় দৃশ্যপট। ট্রাইব্যুনাল বলেন, মানসিকভাবে শেখ হাসিনার বিপক্ষে স্ট্যাটাস দেয়া কেউ তার পক্ষে আইনি লড়াই করলে ন্যায় বিচার নিয়ে প্রশ্ন উঠবে। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। আর এই যেগুলো লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না।
227 মামলা 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। কিন্তু বারবার নোটিশ দেওয়ার পরও ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় গেল 19 জুন আমিনুল গনি টিটুকে শেখ হাসিনার পক্ষে লড়তে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হয়। কিন্তু সেদিনই হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে আমিনুল গনি টিটুর বিষয়ে তিনি লেখেন, শেখ হাসিনার পক্ষে লড়তে গেলে এটা ন্যায় বিচারের বিরুদ্ধে যাবে। কারণ 5 আগস্টের পোস্ট তাই বলে। শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা। তবে সমালোচনার পরও বুধবার শেখ হাসিনার আদালত অবমাননা মামলায় শুনানি করতে আসেন আমিনুল গনি টিটু। এ সময় ট্রাইব্যুনালে এক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। আমিনুল গনি আদালতকে বলেন তিনি শুনানি করতে চান এবং এটি তার জন্য সম্মানের। তবে ট্রাইব্যুনাল তাকে জিজ্ঞেস করেন উনি শেখ হাসিনার বিরুদ্ধে তার ফাঁসি চেয়ে পোস্ট দিয়েছিলেন কিনা। পরে ট্রাইব্যুনাল তাকে সরিয়ে দেন। স্টেট ডিফেন্স নিয়োগ দেন কোর্ট, এবং কোর্টের কাছে যেহেতু এই ইনফরমেশনগুলো এসছে যে আমি যিনি এই মামলার যিনি অ্যাকিউজড তার বিরুদ্ধে আমার পোস্ট ছিল, তো আমারও আজকে কোর্টের সঙ্গে কথা বলে, কারণ কোর্টও আমার সঙ্গে খুব খোলামেলাই কথা বলেছেন, যে তাতে করে আমার মনে হয়েছে যে আমার এখান থেকে প্রত্যাহার করা উচিত, এবং সেই কারণে আমি প্রত্যাহার করেছি। এরপর ট্রাইব্যুনাল আদালত অবমাননায় শেখ হাসিনার পক্ষে লড়তে আমির হোসেনকে নিয়োগ করেন। উনি ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছেন। ট্রাইব্যুনালে তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এঙ্গেজ করেছে। এদিন এই মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয়া সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামান ট্রাইব্যুনালে হাজির হলেও মামলার প্রস্তুতির কথা বলে সময় নেন। তিনি এ বিষয়ে মত দেবেন 2 জুলাই। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। মাটির চুলার ধোঁয়া ঘরে ঢোকার মতো ঠুনকো ঘটনায় গৃহবধূর মুখে গরম পানি ছুঁড়ে মেরেছেন চাচা শ্বশুর। কুমিল্লার মুরাদনগরে মিলেছে এমন অভিযোগ। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছেন ভুক্তভোগী। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত আব্দুল কুদ্দুস। 2 সন্তানের মা স্বপ্না আক্তার গরম পানিতে ঝলসে গেছে মুখসহ শরীরের বিভিন্ন অংশ। ভীষণ যন্ত্রণা নিয়ে ঢাকা মেডিকেলের বার্নে কেটেছে কয়েক সপ্তাহ। ঠুনকো কারণে স্বপ্নার এমন দশা করেছে তার আত্মীয়। রান্নাঘরের ধোঁয়া চাচা শ্বশুরের ঘরে যাওয়ায় চুলায় থাকা গরম পানি ঢেলে দেওয়া হয় তার মুখে। গেল 11 জুন কুমিল্লার মুরাদনগরের বেনিখোলা গ্রামে ঘটে ওই ঘটনা। গরম পানি ছিল চুলায়, ওই পানি নিয়ে আমার সারা শরীরে ছিটা দিয়েছে, একদম গরম ছিল, কি আর বলবো। তখন মন চাইছে যে আমার জামাটা খুলে ফালাই দিয়ে আমার যতটুকু যন্ত্রণা আমি পাইছি তার থেকে যেন দ্বিগুণ শাস্তি ওনারে দেওয়া হয়, আমি এতটুকুই চাই, আর কিছু চাই না। স্বপ্নার স্বামী থাকেন বিদেশে। 2 সন্তানকে নিয়ে একাই চালিয়ে যান জীবন সংগ্রাম। অভিযুক্ত চাচা শ্বশুর আব্দুল কুদ্দুস মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীর স্বজনদের। বিল্ডিংয়ে নাকি দমা যায়, আমার মেয়ে এখানে আগুন জ্বলছে, এই অপরাধ, আর কিছু অপরাধ না। বাংলাদেশে যদি সঠিক বিচার থাকে আইন আদালতে, তাহলে ইনশাল্লাহ আশা করি সবার কাছে আমি বিচারটা পাবো। আর যদি বিচার না থাকে তাহলে মনে করলাম যে গরিবের কোনো বিচার নাই। এ ঘটনায় কুমিল্লার বাঙ্গুর থানায় মামলা করেছে স্বপ্নার পরিবার। অভিযুক্তকে ধরতে অভিযানের কথা জানিয়েছে পুলিশ। আমরা ওই দিন রাতের বেলায় অপারেশন করছিলাম, পাওয়া যায় নাই। খুব দ্রুত অ্যারেস্ট করতে পারি, ভেরি শর্ট টাইমের মধ্যে আমরা অ্যারেস্ট করব। ঘটনার পর থেকে পলাতক আব্দুল কুদ্দুস মোল্লা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। নীলফামারীর কানাইকাটা রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায় সদরে দোলোয়া এলাকা থেকে মোটরসাইকেলে কাজের উদ্দেশ্যে রওনা হন রাজমিস্ত্রি সন্তোষ কুমার ও তার চাচাতো ভাই ভবেশচন্দ্র। কানাইদাস রেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেসের নিচে কাটা পড়েন তারা। পরে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে মেহেরপুর সদরে 2টি মোটরসাইকেলের সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী সহ প্রাণ গেছে 2 জনের। আর নাটোরের গুরুদাসপুরে কয়েকটি ট্রাকের সংঘর্ষে ঘণ্টাব্যাপী ব্যাহত হয় যান চলাচল।
বগুড়ায় যৌথ অভিযানে কিশোর গ্যাংয়ের সক্রিয় 2 সদস্য গ্রেপ্তার হয়েছে। রাতভর অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্য শাওন এবং তার সহযোগী আসিফকে নিজ নিজ বাড়ি থেকে ধরা হয়। শাওনের বাড়িতে আসবাবপত্র তল্লাশি করে বার্মিজ চাকু, চাপাতি সহ 26টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। উদ্ধার করা হয় 16টি মোবাইল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা সংঘটিত করার জন্য জড়ো করতেছিল অস্ত্রগুলো। আমরা এই অভিযান পরিচালনাকারে আমাদের যৌথ বাহিনী টিম 2 জনকে আটক করে অস্ত্রগুলো জব্দ করি, 2 জনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ইরান থেকে দেশে ফেরত আসতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন 250 বাংলাদেশি, যার মধ্যে 90 জনকে আনা হবে পাকিস্তান স্থল সীমান্ত দিয়ে। তাদের তথ্য ইসলামাবাদের কাছে দিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তেহরানে থাকা বাংলাদেশিদের প্রথম দলকে আগামী সপ্তাহে ফেরানোর পরিকল্পনা রয়েছে। শুরুতে নারী, শিশু ও চিকিৎসা নিতে যাওয়া রোগীদের ফেরত আনা হবে। যেসব বাংলাদেশিরা নিবন্ধন করেছেন তাদের সড়ক পথে পাকিস্তান সীমান্ত দিয়ে পার করে দেশে ফেরত আনা হবে। পরিস্থিতি বিবেচনায় ইরানের অন্য সীমান্তবর্তী দেশ থেকেও ফিরিয়ে আনার সুযোগ খুঁজবে বাংলাদেশ। মার্কিন হামলায় পুরোপুরি ধ্বংস করা যায়নি ইরানের পরমাণু স্থাপনা, তবে কয়েক মাস পেছানো গেছে দেশটির পরমাণু কর্মসূচি। এমন তথ্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার। পেন্টাগন বলছে, ইউরেনিয়ামের যে পরিমাণ মজুদ ছিল তার বড় অংশই আগে ভাগে সরিয়ে নিতে সক্ষম হয় ইরান। 22 জুন 125টি বিমান নিয়ে ইরানে মিডনাইট হ্যামার নামে অভিযান চালায় যুক্তরাষ্ট্র, যেখানে B-2 বোমারু বিমান থেকে অন্তত 14টি বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয় ফোর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহান পারমাণবিক স্থাপনায়। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংসে সফল হয়েছেন তারা। তার সাথে সুর মেলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুদ্ধবিরতির ঠিক একদিনের মাথায় চাঞ্চল্যকর তথ্য দেয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা। জানায়, ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংসে সফল হয়নি যুক্তরাষ্ট্র, তবে দেশটির পরমাণু কর্মসূচিকে পিছিয়ে দেয়া গেছে। পারমাণবিক কর্মসূচির মূল উপাদান সেন্ট্রিফিউজগুলো কয়েক মাসের মধ্যেই ফের চালু করা সম্ভব। পেন্টাগন বলছে, হামলার আগেই মজুদ ইউরেনিয়াম গোপন কোনো পারমাণবিক স্থাপনায় সরিয়ে নিতে সক্ষম হয়েছে ইরান, যা মিলে যাচ্ছে তেহরানের দাবির সাথে। গত রোববার হামলার পরপরই ইরান দাবি করে হামলার শঙ্কায় আগে ভাগেই সরিয়ে ফেলা হয়েছিল মজুদ ইউরেনিয়াম। এছাড়া পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশে কোনো তেজস্ক্রিয়তার প্রমাণ না মেলায় তেহরানের দাবি অনেকটা সত্য প্রমাণিত হয়। তবে CNN সহ মার্কিন গণমাধ্যমগুলোতে প্রকাশিত পেন্টাগনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ ঝাড়েন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে জানান, ইরানে পরিচালিত ঐতিহাসিক ও সফল সামরিক অভিযানের মর্যাদা নষ্ট করার চেষ্টা চলছে। সেই সাথে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংসের দাবি পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর দাবি, যুক্তরাষ্ট্রের হামলার পরেও ইরান 60% মাত্রার ইউরেনিয়ামের 400 কেজির মজুদ রক্ষা করতে পেরেছে। ফলে আগামীতে ইরান পরমাণু বোমা তৈরি করতে পারে এমন সম্ভাবনা জোরালো হচ্ছে। এরই মধ্যে ইরানের পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি দিয়েছেন পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার বার্তা। ক্ষয়ক্ষতি মূল্যায়নের মাধ্যমে কর্মসূচি পুনরুদ্ধারের কথাও জানায় তেহরান। রাখি জেসমিন, চ্যানেল 24। নেদারল্যান্ডসের হেগ শহরে শুরু হয়েছে 2 দিনব্যাপী ন্যাটো সম্মেলন, যাতে যোগ দিতে জড়ো হয়েছেন পশ্চিমা জোটটির সদস্য দেশগুলোর নেতারা। পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এবছর ন্যাটো সম্মেলনে নতুন প্রতিরক্ষা ব্যয়ের অনুমোদন দিতে পারে সদস্য দেশগুলো। সম্মেলনের মূল এজেন্ডা ইউক্রেনে সামরিক সহায়তা, সম্মিলিত প্রতিরক্ষা ব্যয় ও জোটে ইউরোপীয় নেতাদের নেতৃত্ব। ন্যাটো সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকে বসতে পারেন ট্রাম্প। এতে আলোচনা হতে পারে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও কিয়েভের জন্য অস্ত্র সহায়তার বিষয়ে। এবারের সম্মেলনে অংশ নেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। যাচ্ছে না ইন্দো প্যাসিফিক অঞ্চলের 3 গুরুত্বপূর্ণ মিত্র দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সময় হলো আরও একটি বিরতির, ফিরছে আরও খবর নিয়ে।